আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ওকে, সবাই একটু ওকে লিখে দাও। সবাই একটু রেডি লিখে দাও। সবকিছু ঠিক থাকলে সবাই একটু রেডি লিখে দাও। আচ্ছা, তো তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বটা আমি বলি। এটা বি পার্টে প্রশ্ন আসে না নর্মালি, সি পার্টে 10 মার্কের জন্য অলওয়েজ আসবে। অলওয়েজ 10 মার্কস 100% আসে, মানে এটা কখনোই মিস যাবে না, এটা আসবেই। ঠিক আছে, তো তোমাদের চ্যাপ্টার 7 হচ্ছে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর লাস্ট চ্যাপ্টার। আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ইনশাল্লাহ শেষ। এই চ্যাপ্টারটা আমরা শেষ করেই আমরা কস্ট অ্যাকাউন্টিং করব। ঠিক আছে, তো লাস্ট চ্যাপ্টারটা যেন আমরা ভালো করে শিখতে পারি। এর আগের চ্যাপ্টারটা কিন্তু তোমাদের মোটামুটি অনেক ঝামেলা ছিল। তোমরা কিন্তু অনেকে অনীহা দেখাইছো যে চ্যাপ্টারটা না করলে বা বাদ দিলে হয় না। তো লাস্ট চ্যাপ্টারের ব্যাপারে আমি একটা কথা বলে রাখি, যতটুকু আমরা শিখেছি, যতটুকু করছি 4টা ক্লাসে, ততটুকুই ইনশাল্লাহ আমাদের পরীক্ষা আসবে। এর মধ্যে তোমরা প্রিপারেশনটা রাখিও, প্র্যাকটিসটা রাখিও, একবার বাদ দিও না। ঠিক আছে, তো আমাদের চ্যাপ্টার হচ্ছে এই যে চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 7। তো এই 7 নম্বর চ্যাপ্টার হচ্ছে ব্যাংক্রাপসি, মানে হচ্ছে দেউলিয়া। আর লিকুইডেশন হচ্ছে, হ্যাঁ, লিকুইডেশন হচ্ছে তোমার অবসান। মানে যখন দেউলিয়া হয়ে যায় একটা কোম্পানি, তখন কিন্তু নর্মালি সে অবসান নিয়ে নেয়। তাহলে এই চ্যাপ্টার থেকে 100% 10 নম্বরের প্রশ্ন আসবে। আর এই চ্যাপ্টারের একটু অঙ্কর স্টাইলটা, মানে অঙ্কটা 10 মার্কের আসলেও একটু বড় বা একটু লং। ধরো তোমার আধা ঘন্টা সময় লাগবে অঙ্কটা করতে, কিন্তু তুমি যদি একবার অঙ্কটা বুঝে যাও তাহলে মজা পেবা। তো আজকের ক্লাসে আমরা একটা এই অঙ্কের বা এই চ্যাপ্টারের সম্পূর্ণ বেসিক নিয়ে আলোচনা করব, এবং শুধুমাত্র এই চ্যাপ্টারের মেন অঙ্কে করতে আমাদের যে ওয়ার্কিংটা দরকার হয়, শুধুমাত্র সেই ওয়ার্কিংটা আমরা করব, পুরো অঙ্ক আমরা করব না। নেক্সট ক্লাসে আমরা পুরো অঙ্ক সম্পূর্ণ করব। খেয়াল করো, তাহলে হচ্ছে আমার ব্যাংক্রাপসি এন্ড লিকুইডেশন এর অর্থ হচ্ছে কি, আমরা জানি দেউলিয়া। হ্যাঁ, এর অর্থ হচ্ছে কি দেউলিয়া, দেউলিয়া। ঠিক আছে, আর এটা হচ্ছে অবসান এবং অবসান। এখন দেউলিয়া অর্থ কিন্তু তোমরা অনেকেই শুনছো। ধরো যদি তোমার ধরো একটা প্রতিষ্ঠান আছে, তোমার একটা কি আছে, প্রতিষ্ঠান আছে। এখন তোমার ওই প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ সবকিছু মিলে সম্পদের পরিমাণ ধরো আছে 20 লাখ টাকা, কিন্তু তোমার দায় হচ্ছে কত, 30 লাখ। তার মানে তোমার সকল সম্পদ বিক্রি করেও তোমার দায় পরিশোধ করা সম্ভব না। দায় পরিশোধ করা কি না, সম্ভব না। তাহলে মনে করতে হবে যে ব্যবসাটা কি আছে, এই ব্যবসাটা এখন হচ্ছে দেউলিয়া আছে, এই ব্যবসাটাকে ক্লোজ করতে হবে, অবসানে যেতে হবে। তা দেউলিয়া মানে হচ্ছে যদি কোনো একটা ব্যবসায়ের সম্পত্তি থেকে দায়ের পরিমাণ বেশি থাকে এবং ওই সম্পত্তি বিক্রয় করে দায় পরিশোধ করা না যেতে পারে বা দায় পরিশোধ করার ক্ষমতা না থাকে, তাহলে এই প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করা হয়। ঠিক আছে, তো আমরা এই ধরনের অঙ্ক কিন্তু এই চ্যাপ্টারে আমরা করব। তো আমাদের
একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এখন আমাদের এই চ্যাপ্টারটা মূলত করতে হলে তোমাদের কিন্তু আমি যে তোমাদের যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে কিন্তু শিট টিট সব দেওয়া আছে, এই শিটও দেওয়া আছে, প্লাস হচ্ছে তোমাদের ইয়েটাও দেওয়া আছে, মানে পিডিএফ শিটও দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো এই চ্যাপ্টার করতে হলে আমাদের সর্বপ্রথম সবার আগে এই তিনটা বিষয় সম্পর্কে, সরি এখানে চারটা বিষয় আছে, চারটা বিষয় সম্পর্কে আমাদেরকে ভালো একটা জ্ঞান অর্জন করতে হবে। এই চারটা ওয়ার্কিং বা এই চারটা বিষয় যখন আমরা ভালো করে জানবো, তখনই আমাদের এই চ্যাপ্টারটা সহজ হয়ে যাবে। আমি মানি যে চ্যাপ্টারের সিস্টেমটা বড়, প্রথমে ওয়ার্কিং করতে হয়, তারপরে ধাপে ধাপে তিনটা অঙ্ক করতে হয়, মানে একটু সময় লাগবে। কিন্তু তোমরা যদি মনোযোগ দিয়ে করো, যেহেতু জানো যে চ্যাপ্টারটা 10 মার্কসের জন্য আসবে, হ্যাঁ, তাহলে অঙ্কটা পারবা। আর আমরা যে গত ক্লাসের মতো বিভিন্ন বেসিক এটা সেটা ইউজ করতেছি এরকম না, এখানে ওয়ার্কিংটা পারবা, আর তিনটা অঙ্ক করার স্টাইলটা জানলেই তুমি চ্যাপ্টার আনসার করতে পারবা। তাছাড়া এই চ্যাপ্টার থেকে কঠিন অঙ্ক, বেশি কঠিন অঙ্ক আসে না যে অঙ্ক তুমি দিতে পারবা না, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা মনোযোগ দিয়ে সবাই করবা, ফার্স্ট ক্লাস থেকে, আজকে যেহেতু প্রথম ক্লাস থেকে করবা, ঠিক আছে? এখন এই চ্যাপ্টারটা আমাদের ভালো করে জানতে হবে। তো এই চারটা পয়েন্টের মধ্যে আমাদের প্রথম হচ্ছে কি, ফুললি সিকিউরড ক্রেডিটর্স। ফুললি সিকিউরড ক্রেডিটর্স মানে হচ্ছে পাওনাদার। তো ফুললি সিকিউরড মানে কি, শোনো, ধরো আমি একটা এক্সাম্পল দেই। এখন আমি ধরো একটা ব্যবসা দিছি, কি দিছি? ব্যবসা দিছি। এখন ব্যবসা দিতে গিয়ে আমি কোনো এক ব্যক্তির কাছ থেকে কোনো এক ব্যক্তির কাছ থেকে ধরো 1 লাখ টাকা আমি লোন আনছি। 1 লাখ টাকা কি আনছি? লোন আনছি, লোন, বুঝছো? 1 লাখ টাকা কি আনছি? লোন আনছি। এই লোনের বিপরীতে তারে আমি কোন একটা সম্পদ বন্ধক দিচ্ছি, যে সম্পদের ভ্যালু হচ্ছে 1 লাখ টাকা থেকে বেশি, ধরো 2 লাখ অথবা 1.5 লাখ অথবা আরো বেশি। মূল কথা হচ্ছে আমি যে পরিমাণ টাকা লোন আনছি, এই লোনের জন্য আমি তার কাছে যে পরিমাণ সম্পদ বন্ধক রাখছি, স্বর্ণ হোক অথবা এটা তো বিজনেস রিলেটেড, হয়তো আমার প্রতিষ্ঠানের দলিল হোক, অথবা আমার কোনো বিনিয়োগের দলিল হোক, অথবা আমার এই সমাপনী মজুত পণ্যের হোক, আমি তার কাছে বন্ধক দিয়ে যখন আমি সম্পদের পরিমাণ বেশি বন্ধক দিয়ে যখন আমি তার কাছ থেকে লোন আনি কম, ওইটাকে বলা হয় ফুললি সিকিউরড ক্রেডিটর্স। কি বলা হয়? ফুললি সিকিউরড ক্রেডিটর্স বলা হয়। মনে থাকবো? তাহলে আমরা যখন কোনো লোন কোনো ব্যক্তির কাছ থেকে নিয়ে আসি বা ধার করি, এর জন্য যদি আমরা জামানতটা লোনের অর্থ থেকে বেশি দিয়ে আমরা যদি লোন আনি, সেটাকে বলা হয় ফুললি সিকিউরড, ঠিক আছে, ক্রেডিটর্স। এরপর হচ্ছে তোমার পার্টলি, এটাকে বলা হয় পার্টলি, এল হবে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। পার্টলি সিকিউরড ক্রেডিটর্স হচ্ছে এটার উল্টা। ধরো আমরা 1 লাখ টাকা লোন নিছি, কিন্তু বিনিময়ে আমরা আমাদের এখান থেকে জামানত হিসাবে দিয়ে আসছি ধরো 50,000 টাকার একটা দলিল অথবা 50,000 টাকার স্বর্ণ, মানে তোমাকে বোঝানোর জন্য বললাম। তো এটাকে বলা হয় পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। তা ফুললি সিকিউরড ক্রেডিটর্স মানে কি, যেই লোনের বিপরীতে লোনের থেকে বেশি পরিমাণ সম্পদ আমরা তার কাছে বন্ধক রাখি, এটাকে বলা হয় ফুললি সিকিউরড। আর পার্টলি সিকিউরড মানে কি, যে লোনের বিপরীতে লোনের থেকে কম পরিমাণ সম্পদ আমরা তাদের কাছে কি রাখি, বন্ধক রাখি, সেটাকে বলা হয় পার্টলি সিকিউরড। আচ্ছা, তাহলে ফুললি সিকিউরড ভাই আমরা বুঝলাম যে তার কোনো চিন্তাই নাই, কি নাই, চিন্তা নাই, কারণ তার থেকে আমি 1 লাখ টাকা লোন আনছি, তার কাছে আমার জমি বন্ধক আছে 2 লাখ টাকা। তো সেই চিন্তা করবে তুই যদি 1 লাখ টাকা দিলি, না দিলে তার জমি বিক্রি আমি টাকা লিয়ে নেবো। এটা হচ্ছে ফুললি সিকিউরড। আর পার্টলি সিকিউরড মানে কি, আমি তার কাছে 1 লাখ টাকা লোন আনছি, আর তার কাছে ধরো আমি স্বর্ণ গহনা যেটাই আমি বন্ধক দিচ্ছি সেটার পরিমাণ 1 লাখ টাকা থেকে কম, এটাকে বলে পার্টলি সিকিউরড, বুঝছো? তার মানে পাওনাদার। ওকে, এরপর হচ্ছে তোমাদের 4 নাম্বার প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, মানে অগ্রাধিকার পাওনাদার। এটাকে বলা হয় কি, অগ্রাধিকার পাওনাদার। অগ্রাধিকার পাওনাদার মানে হচ্ছে কি, সকল পাওনাদারের আগে তাদের টাকা পরিশোধ করতে হবে। সকল পাওনাদারের আগে তাদের টাকা কি করতে হবে, পরিশোধ করতে হবে। যেমন প্রতিষ্ঠানের বেতন, স্যালারি, তারপর হচ্ছে ধরো এখন আমি দেউলিয়া হয়ে গেছি, আমার এই জিনিসগুলো এখন পরিমাপ করা হচ্ছে। তারপর হচ্ছে সরকারি কোনো ট্যাক্স, সরকারি কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, প্রতিষ্ঠানের স্যালারি, যদি কোনো থাকে মানে কর্মচারীদের বেতন, এগুলা। তো ওইটাকে বলা হয় কি, প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, মানে যেই পাওনাদারের টাকাটা আগে দিতে হয়, যেই পাওনাদারের টাকাটা আগে দিতে। ধরো আমার 11+ একাডেমি, আমার এটা হচ্ছে ধরো আমি এখন দেউলিয়া হয়ে গেছি, তো আমার প্রতিষ্ঠানে 2-4 জন লোক কাজ করে, আমার কারেন্ট বিল বাকি, কি গ্যাস বিল বাকি, এগুলো আগে কি করবে, যারা এই তোমার করবে, এই আদালত থেকে
একটা ম্যাজিস্ট্রেট এটার পিছনে নিয়োগ করা হবে যে আপনি শহীদুল স্যারের ব্যাপারটা সব দেনা পাওনা মিটমাট করে এটা বিষয়টা ক্লিয়ার করে দেন। তখন উনি আইসা আমার সকল সম্পদকে উনি জব্দ করবে, প্লাস হচ্ছে সবকিছু দেখবে। তো দেখার পরে চিন্তা করবে যে আমার তো গত মাসে বিদ্যুৎ বিল বাকি, তো বিদ্যুৎ বিলটা আগে দিতে হবে, তো সরকারি বিল। এটা হচ্ছে তোমার কি প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স, বুঝছো? আর ফুললি পার্টলি সিকিউর তখন উনি দেখবে যে আমি যে বিভিন্ন জায়গাতে ঋণ আনছি, ঋণের পরিবর্তে জামানত দিছি কিনা, জামানত কি ঋণের থেকে বেশি পরিমাণ দিছি নাকি কম পরিমাণ দিছি। যদি বেশি দিয়ে থাকে সেটা হচ্ছে ফুললি সিকিউর, কম দিয়ে থাকলে পার্টলি সিকিউর। আর প্রিফারেন্সিয়াল সিকিউর হচ্ছে এটা। আর এটা হচ্ছে আনসিকিউরড ক্রেডিটর্স, মানে হচ্ছে ধরো আমি একজন লোকের কাছ থেকে 5 লাখ টাকা আনছি, কিন্তু এটার কোনো দলিল নাই, জামানত নেই, কিচ্ছু নাই। আমি যদি অস্বীকার করি সে আমার থেকে টাকা নিতে পারবে না। এটাকে বলা হয় আনসিকিউরড ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে কি? পাওনাদার। তাহলে পাওনাদার এখানে কয় ধরনের পেলাম? 4 ধরনের। একটা হচ্ছে আমরা পাওনাদার ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি পরিমাণ সম্পদ তার কাছে আমার কি বন্ধক দেওয়া। পার্টলি সিকিউরিড হচ্ছে ক্রেডিটর্স, পাওনাদার ঠিক আছে, তার কাছে, সে আমার কাছে টাকা পায়, কিন্তু তার কাছেও আমার কিছু পরিমাণ টাকার সম্পদ বন্ধক দেওয়া আছে, এটা। আর প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স মানে হচ্ছে কি যাদের টাকাটা আগে পরিশোধ করতে হবে, প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারের ট্যাক্স বিল, এরকম বিষয়গুলো। আর আনসিকিউরড ক্রেডিটর্স মানে কি? যার কাছ থেকে আমি টাকা আনছি, কোনো ডকুমেন্টস নেই, কিছু নেই, আমি অস্বীকার করলে সে কখনো আমাকে টাকার জন্য দায়ী করতে পারবে না বা মামলা করতে পারবে না, এরকম একটা বিষয়। তো এই 4টা বিষয় যদি আমরা ক্লিয়ার করে বুঝে থাকি, তাহলে আমরা একটু ডান লিখে দিব। ঠিক আছে, সবাই আমরা একটু ডান লিখে দিব। লাস্টের নিয়মে কিছু টাকা ধার দিতে বলছে, তার মানে সে অস্বীকার করার চিন্তা আছে। আচ্ছা, এগুলো আবার দেখো তোমাদের শিটে লেখা আছে, যে দেখো পার্টলি, শিটে পাওয়া যাবে, শিটে পাওয়া ইয়ার ভিতরে দেওয়া আছে, দেখো পার্টলি দেখো লেখা আছে এগুলো। যে গভর্নমেন্ট ট্যাক্স, স্যালারি, ওয়েজেস, ওয়াসার বিল, ইলেকট্রিসিটি, আদার্স গভর্নমেন্ট। তারপর হচ্ছে আনসিকিউরড দেখো দেওয়া আছে, অ্যাকাউন্টস পেয়েবল, বিলস পেয়েবল, নোটস পেয়েবল, এগুলো দেওয়া আছে। তো এগুলো নর্মালি মনে রাখলেই চলে, সমস্যা হবে না। আচ্ছা, এখন তোমার এই 4টা ওয়ার্কিং তোমাকে আগে করতে হবে। আসলে এখানে যে আমরা যে 4টা ওয়ার্কিং আমাদের করতে হবে, এই 4টা ওয়ার্কিং এ ফুললি সিকিউর সবসময় করতে হয়, পার্টলিটাও করতে হয়, এটাও করতে হয়, বুঝছো? এটা অনেক সময় করা লাগে না, কারণ এটা কম থাকে, এটা নর্মালি না করেই আনসার করা যায়। আবার এটা করতে হয়, মানে মূল কথা হচ্ছে কি এখানে 1 আর 2 হচ্ছে মানে করাই লাগে, মানে এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে করতে হয়, মানে এটা না করলে তুমি আনসার করতে অসুবিধা হবে। হ্যাঁ, আর এই 2টা অনেক সময় এটা তো করা লাগে নাই, কম করা লাগে একবারে, অঙ্কেতে না করলেও চলে, যদি প্রয়োজন হয় করতে হবে। মূল কথা হচ্ছে এখানে তোমার এই 2টা হচ্ছে করা লাগে মাস্ট, না করলে তোমার অঙ্কেতে সমস্যা হবে, মানে অঙ্কটা তুমি সহজভাবে করতে পারবে না। আর বাকি 2টা অনেক সময় করা লাগে, অনেক সময় করা লাগে না। আর 3 নম্বর এটাও দেখা গেছে মানে মোটামুটি করা লাগে, তো তুলনামূলকভাবে এটা করা লাগে বেশি, এটা একটু না করলেও চলে। তো এখানে 4টা ওয়ার্কিং, এর মধ্যে 3টা ওয়ার্কিং ম্যাক্সিমাম সময় তোমাকে করতে হবে, আর একটা ওয়ার্কিং মনে চাইলে দরকার হলে করবা, না হলে করবা না। এখন আমি তোমাদেরকে ওয়ার্কিং জিনিসটা একটু বুঝাই, যে কিভাবে তোমরা ওয়ার্কিংটা করবা। দেখো, তা আমার প্রথমে কি বের করতে হবে? দেখো তোমার শিটে কিন্তু দেওয়া আছে, এখানে এই চ্যাপ্টার কিন্তু শিট আছে, দেখো এই যে ক্যালকুলেশন, দেখো ক্যালকুলেশন ফর ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তো ফুললি সিকিউরড ক্রেডিটর্স, এখন আমি যে দেউলিয়া হয়ে গেছি, আমার এই দেউলিয়া তো ঘোষণা করার জন্য ঘোষণা হয়ে গেছে যে আমি দেউলিয়া, আদালত কর্তৃক আমি ঘোষিত হয়ে গেছি যে আমি এখন দেউলিয়া, আমার ইলন প্লাস একাডেমিতে যে পরিমাণ সম্পদ আছে এর থেকে বেশি পরিমাণ দায় আমার আছে। তো এখন দায়নাদার পাওনাদারকে আমাকে চাপ দিতে আছে তাদের টাকা পরিশোধ করার জন্য। এখন এই ব্যাপারে মামলা টামলা কেস টেস হইলো, এখন আমাকে আদালতে নেওয়া হয়েছে, এখন আদালত কর্তৃক সবকিছু দেখলো যে আমি এখন দেউলিয়া। তখন আদালত থেকে একজন কি করা হবে? লোক পাঠানো হবে, ঠিক আছে? ওই ম্যাজিস্ট্রেটই বলো, ধরো ম্যাজিস্ট্রেটকে পাঠানো হবে, ম্যাজিস্ট্রেট সবকিছু দেখে টেকে আমার যে সম্পদ আছে, যার যেভাবে নিয়ম অনুসারে কিন্তু দিবে, দেওয়ার পরে সবাই দায় দেনা পরিশোধ করে আমাকে মুক্ত করে দিবে। কথা কি বুঝছো? এই হচ্ছে ব্যাপারটা আর কি। তাহলে এখন তো প্রথমে আমাদের যেহেতু আমরা এই সিকিউরড ক্রেডিটর্স আছে, তো প্রথমে আমাদের সিকিউরড ক্রেডিটর্সটা কি করতে হবে? বের করে বা ওয়ার্কিং করে নিতে হবে। তো তুমি তখন 1 নম্বর দিবা যে ক্যালকুলেশন ফর ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তো গড়টা হচ্ছে ডিটেলস, অ্যামাউন্ট অফ লোন, বিল অফ সিকিউরিটিস, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, তো এখানে তোমার যেই ফুললি যে সিকিউরিটিস গুলো আসবে, যেগুলো ফুললি সিকিউরিটি আসবে, আসার পর তুমি এখানে অ্যামাউন্ট অফ লোন, এখানে বিল অফ সিকিউরিটিস, এগুলো লিখে এই যে রিসিভার ফিট একটু দেখাই, এই যে রিসিভার, দেখো ওই যে ম্যাজিস্ট্রেট আসছে, কি ম্যাজিস্ট্রেট কিন্তু আসছে, তো ম্যাজিস্ট্রেট আসছে না? এখন ম্যাজিস্ট্রেট যে আসছে,
ওই ম্যাজিস্ট্রেটে আইসা সে তো আর খালি খালি কাজ করবে না। দেখো সে কি করে, সে আইসা যে একটা ফি নিবে এটাকে বলা হয় রিসিভার ফি। দেখো সিকিউরিড অ্যাসেটস, সিকিউরিড অ্যাসেটস মানে কি, মানে যেই অ্যাসেটসটা আমার মানুষের কাছে আছে সিকিউরিড, বুঝছো, যেটা সিকিউরিড অ্যাসেটস, সেটা আমাকে সে আদায় করে দিতে কত নিবে, 4%। সে ওই অ্যাসেটস এর 4% সে নিবে, বুঝছো, মানে সে এটাতে ফি নিবে। আর যেটা হচ্ছে আনসিকিউরিড অ্যাসেটস, সেখান থেকে সে 10% নিবে, মানে 10 লাখ পর্যন্ত 10% নিবে, এর পরবর্তীতে আবার 5% নিবে। এটা হচ্ছে একটা সিরিজ, তবে এখানে 10%ই আনার থাকে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই যে সরকার থেকে আমার এখানে একটা নিযুক্ত একটা ম্যাজিস্ট্রেট করা হবে, ওই ম্যাজিস্ট্রেট সিকিউরিড অ্যাসেটস থেকে সে 4% কমিশন নিবে। মানে আমার যে অ্যাসেটস আছে যেখানে সিকিউরিড মানে জমা আছে মানুষের কাছে, সে সিকিউরিটি, সে তো আমি ধরো আমি এখানে 1 লাখ টাকা লোন আনছি, বিনিময়ে আমার 5 লাখ টাকার একটা স্বর্ণ ধরো করা আছে, স্বর্ণ তার কাছে বন্ধক দেওয়া আছে, তখন এই স্বর্ণটা যে সে আদায় করে দিবে সে এখানে 4% নিবে। আর আনসিকিউরিড মানে যেটা আনসিকিউরিড, যেটা যেটা হচ্ছে ধরো মানে আমার লোন পরিমাণ বেশি, সম্পদের দাম কম, সেটা আদায় করতে সে 10% কি নিবে, রিসিভার ফি নিবে। এই হচ্ছে তার কথাটা একটু বলে নিলাম। তো আমাদেরকে এই 4টা কি করতে হবে, ওয়ার্কিং করতে হবে। তো আমি এখানে তোমাদের এই 4টা ওয়ার্কিং না দেখায়া আমি সরাসরি অঙ্কেতে তোমাদেরকে ওয়ার্কিং গুলা বোঝাই, ঠিক আছে? তো চলো আমরা সরাসরি এখন সরাসরি ওয়ার্কিং করি, ঠিক আছে? সরাসরি আমরা ওয়ার্কিং করবো। তো এই 4টা ওয়ার্কিং যদি আমরা ঠিক মতো করি, বুঝি, তাহলে পরবর্তী অঙ্কগুলো আমরা নর্মালি করলে হয়ে যাবে। কিছু জটিলতা আছে, কিন্তু এই 4টা যদি তুমি করতে পারো তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই 4টা ওয়ার্কিংও যে এতটা কঠিন ওরকম না, 4টা ওয়ার্কিংও সহজ, এত কঠিন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম যদি করি ফুললি সিকিউরিড ক্রেডিটরসটা আমরা প্রথম করব, তারপর পার্টলি করব, ডিফারেনশিয়াল লাগবে না, আবার আনসিকিউরিড করব। এর আগে আমাদেরকে একটা অঙ্ক ভালো করে দেখতে হবে, ঠিক আছে? আমাদের একটা অঙ্ক কি করতে হবে, ভালো করে দেখতে হবে। তো চলো আমরা এখন একটা অঙ্ক সুন্দর করে দেখি, যে আমরা যে অঙ্কটা করব আসলে যে আমি দেউলিয়া হয়ে গেছি এখানে ব্যাপারটা আমরা দেখতেছি। আচ্ছা, তাহলে আমি যে অঙ্কটা নিছি সেটা হচ্ছে C1। তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর নতুন বই হোক অথবা পুরাতন বই হোক, এটা তোমরা C1 এ পাইবা। এটা হচ্ছে আমার কাছে যে বইটা আছে সেটা পুরাতন, 7 এর 48 পেজে পাইবা, ঠিক আছে? এবং আমার যে শীটটা দিছি এই শীটের 7 এর 48 পেজে তোমরা এটা পাইবা। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে। তা আমরা এখন একটু দেখবো, মনোযোগ দিয়ে পড়তে হবে, মনে রাখতে হবে তোমার এই ব্যাপারটা পড়াটাই হচ্ছে মেইন, এই পড়াটা হচ্ছে কি মেইন। দেখো লেখছে, মিস্টার রবিন ফেলস his insolvency petition on 31 December 2022. He had the following assets and liabilities. Assets estimated to realized are shown the brackets. তো এখানে তোমার সম্পদ এবং দায়ের পরিমাণ দেওয়া আছে এবং বলা আছে যে assets estimated to realized are shown the brackets, মানে ব্র্যাকেটস এ যেই টাকাটা দেওয়া আছে সেটা হচ্ছে রিয়েলাইজ মানে বর্তমান মূল্য, এবং তুমি সেটা কি করতে পারবা, সেটা তুমি আদায় করতে পারবা, এরকম ব্যাপারটা, মানে বর্তমান মূল্য এটা, ঠিক আছে? আচ্ছা, মানে এটা না পড়লেও সমস্যা নাই, আবার অন্য কাজের সমস্যা হতে পারে, এই জন্য খেয়াল করে দেখো। তাহলে এখন সে যে এখন দেউলিয়া হয়েছে মিস্টার রবিনে, দেখো তার বিল্ডিং এর পরিমাণ আছে কত, সে যখন কিনছিল বিল্ডিং এর দাম ছিল কত, 80,000, এখন বর্তমান দাম আছে 70,000। মনে রাখতে হবে এই বর্তমান দামই হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে, বুঝছো? এই বর্তমান দামই কি আমাদের অঙ্কের মধ্যে কাজে লাগবে। তাহলে তার 80,000 টাকা কেনার সময় তার 80,000 টাকা ছিল, এখন দাম আছে 70,000। মেশিনারি সে কেনার সময় দাম ছিল 3,10,000, এখন আছে কত, 2,25,000। এটা হচ্ছে কার্যকর 2,50,000। ইলেকট্রিক ইকুইপমেন্ট সেম এজ ভ্যালু বুক ভ্যালু, মানে ইলেকট্রিক ইকুইপমেন্ট আগে 2 লাখ টাকা ছিল, সেম এজ বুক ভ্যালু মানে কি এখনো 2 লাখ টাকা ভ্যালু আছে। ফার্নিচার আগে ছিল 40,000, এখন দাম আছে কত, 20,000। স্টক ইন ট্রেড, স্টক বুঝো তো, মানে সমাপনী উৎপন্ন, এখানে 80,000 টাকা, এই 8 লাখ টাকা দাম ছিল, এখন বর্তমানে বাজার মূল্য আছে 7 লাখ টাকা। এরপর হচ্ছে বুক ডেপস, বুক ডেপস মানে কি দেনাদার, বুক ডেপস মানে কি দেনাদার, ঠিক আছে? বুক ডেপস মানে কি দেনাদার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, দেনাদারের মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে গুড মানে হচ্ছে এই টাকাটা সে পাবে, মানে এটা তার মিস নাই, ভালো করে খেয়াল করতে হবে। দেনাদার মানে কি গুড, যদি দেনাদারের বুক ডেপস বা দেনাদারের ক্ষেত্রে যদি গুড থাকে, গুড মানে কি সেই টাকাটা 3 লাখ টাকা আদায় করতে পারবে, মানে ওই যে মানুষের কাছে পায় না সেটা আদায় করতে পারবে। ব্যাড এন্ড ডাউটফুল ডেপস, এটার মানে হচ্ছে সন্দেহজনক মানে হচ্ছে কি সে এই
1 লাখ টাকার মধ্যে সে অনেক চিন্তা ভাবনা করে দেখলো সে 40,000 টাকা আদায় করতে পারবে। কত আদায় করতে পারবে? 40,000 টাকা। তার মানে একটা খেয়াল করে দেখো, আমি বুঝাই। দেনাদারের মধ্যে এখানে টোটালি কিন্তু 4 লাখ টাকা হচ্ছে দেনাদার। তো দেনাদারের মধ্যে সে চিন্তা করলো 3 লাখ টাকা সে নর্মাল ভাবে আদায় করতে পারবে, আর 1 লাখ টাকার মধ্যে সে সর্বোচ্চ 40,000 টাকা কি করতে পারবে? আদায় করতে পারবে। কথা বুঝছো? এই ব্র্যাকেটের ব্যাপারটা হচ্ছে এই যে এখানে রিয়ালাইজ কিন্তু বলা আছে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, ইনভেস্টমেন্ট সেম এজ বুক ভ্যালু। ইনভেস্টমেন্টের ভ্যালু আছে তোমার 2 লাখ টাকা, এটা এখনো 2 লাখ টাকায় আছে। আচ্ছা, মর্টগেজ অন ইলেকট্রিক ইকুইপমেন্ট, এই ব্যাপারটা একটু খেয়াল করো। এই যে একটা শুরু আসছে, দেখো মর্টগেজ মানে বন্ধক ঋণ, অন ইলেকট্রিক ইকুইপমেন্ট, তার মানে আমাদের যে ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে ওইটা বন্ধক দিয়া সে বন্ধক ঋণ আনছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা ঋণ। এটা হচ্ছে আমাদের একটা কি? ঋণ। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো লোন সিকিউরিড বাই ইনভেস্টমেন্ট, তার মানে এখানে আরেকটা আছে, দেখো লোন সিকিউরিড বাই ইনভেস্টমেন্ট, মানে আমরা ইনভেস্টমেন্টকে জমা দিয়া এই যে দেখো 5 লাখ টাকা লোন আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুইটা লোন পাইলাম, দুইটা পাইলাম। সিকিউরিড বা আনসিকিউরিড জিজ্ঞেস করবো, সমস্যা নেই। এখন আবার লোন সিকিউরিড বাই ফার্স্ট চার্জ অন স্টক, মানে আমরা স্টক জমা দিয়া কি করছি? আমরা 1 লাখ টাকা লোন আনছি। এখন আমি তোমাদের একটা জিনিস জাস্ট একটা সিম্পলি একটা প্রশ্ন করি, দেখো লোন সিকিউরিড বাই ফার্স্ট চার্জ ইন অন স্টক, মানে আমি 7 লাখ টাকার স্টক জমা দিয়া 1 লাখ টাকা লোন আনছি। বলো তো এটা কি পার্টলি সিকিউরিড নাকি ফুললি সিকিউরিড? একটু প্রশ্ন করতে দেখি, সবাই একটু কমেন্ট করতে দেখি, এটা কি পার্টলি সিকিউরিড নাকি ফুললি সিকিউরিড? ভালো করে দেখো, সবাই একটু কমেন্ট করো। আমি এটা লোন, এটা কিন্তু লোন লেখা, লোন মানে এটা হচ্ছে লোনের টাকা, তাহলে আমি লোন আনছি সিকিউরিড বাই ফার্স্ট চার্জ অন স্টক, মানে স্টকের 7 লাখ টাকার স্টক তার কাছে বন্ধক রেখা তার কাছে আমি কি আনছি? 1 লাখ টাকা লোন আনছি। বুঝছো? তাহলে এটা কি সিকিউরিড? ফুললি সিকিউরিড। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যদি আমার লোনের অ্যামাউন্টের পরিমাণ কম থাকে, আমার সম্পদের জমাকৃত সম্পদ মানে যে সম্পদ আমি বন্ধক রেখেছি তার পরিমাণ যদি বেশি থাকে, এটাকে বলা হয় ফুললি সিকিউরিড ক্রেডিটর্স। ঠিক আছে? ফুললি সিকিউরিড ক্রেডিটর্স। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর তোমাদের সাথে আমি আরেকটা বিষয় আলোচনা করি, লোন সিকিউরিড বাই ইনভেস্টমেন্ট, মানে আমি ইনভেস্টমেন্ট জমা দিয়া ইনভেস্টমেন্টটাকে বন্ধক রেখে সিকিউরিটি হিসাবে দিয়া আমি লোন লইছি কত? 5 লাখ টাকা। তাহলে আমার ইনভেস্টমেন্টের ভ্যালু কত? দেখো ইনভেস্টমেন্টের ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা। ইনভেস্টমেন্টের ভ্যালু কত? 2 লাখ টাকা যে ইনভেস্টমেন্ট। তাহলে খেয়াল করো, 2 লাখ টাকার সম্পদ জমা দিয়ে আমি 5 লাখ টাকার লোন নিছি। এটা কি সিকিউরিড নাকি পার্ট? এটা কি ফুললি সিকিউরিড নাকি পার্টলি সিকিউরিড? বলো তো দেখি। হ্যাঁ বলো, এটা কি? বলো যে আমি 2 লাখ টাকার ইনভেস্টমেন্ট জমা দিয়া 5 লাখ টাকার লোন লইছি, এটা কি ফুললি সিকিউরিড নাকি পার্টলি সিকিউরিড? জেসমিন আক্তার পার্টলি। তাহলে তোমরা বুঝতেছো, এখন তোমাদের পার্টলি আর ফুললি বের করা কোনো সমস্যা হবে না, নর্মাল ভাবে বুঝতে পারবা। কথা কি বুঝছো? আচ্ছা, ওকে, এখন আমি এটা বুঝতে পারলাম। এখন লাস্ট একটা তোমাদেরকে বলি, তার মানে আমরা বুঝতে পারলাম যদি আমাদের বিনিয়োগ যদি আমরা এই বন্ধককৃত সম্পদের ভ্যালু যদি বেশি হয়, লোনের ভ্যালু যদি কম হয়, তাহলে এটা হচ্ছে পার্টলি। আর হ্যাঁ সরি, লোনের ভ্যালু যদি কম হয় তাহলে ফুললি। আর যদি মনে করো আমাদের বন্ধককৃত সম্পদের পরিমাণ কম হয়, লোনের ভ্যালু বেশি হয়, তাহলে সেটা হচ্ছে পার্টলি। ঠিক আছে? ওকে, তো পার্টলি আর ফুললি ব্যাপারটা কিন্তু তোমরা ক্লিয়ার। ওকে, এখন একটা খেয়াল করে দেখো, এই যে এখানে দেখো মর্টগেজ অন ইলেকট্রিক ইকুইপমেন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের 2 লাখ টাকা। তাহলে আমরা এই ইলেকট্রিক ইকুইপমেন্ট জমা দিয়ে 2 লাখ টাকা লোন নিছি, আবার এখানেও ইলেকট্রিক ইকুইপমেন্টের ভ্যালু আছে 2 লাখ টাকা। এখন এটা কোন সিকিউরিড? এখন তুমি কিন্তু বলতে পারো স্যার 2 লাখ টাকার সম্পদ জমা দিয়া আমি 2 লাখ টাকার এই লোন আনছি, তাহলে তো স্যার এটা ফুললি সিকিউরিড। তোমরা কিন্তু এটা বলতে পারো, কিন্তু না, এটা হচ্ছে পার্টলি সিকিউরিড হবে। কি হবে? পার্টলি সিকিউরিড। বুঝছো? মনে থাকবে? আচ্ছা,
এখন তাহলে স্যার এটা কেন পার্টলি সিকিউর হবে? কারণ স্যার এখানে তো আমি 2 লাখ টাকার সম্পদ জমা দিচ্ছি, 2 লাখ টাকা আনছি, এটা তো ফুললি কাটাকাটি করা যাবে। কেন পার্টলি হবে? কেন পার্টলি হবে? কারণ এখানে এই যে একটা ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়েছে, সে আইসা ইলেকট্রনিকের উপরে 4% কি করবে? 4% সে একটা ফ্রি নিয়ে যাবে। তখন এই 2 লাখ টাকা থেকে যখন 4% ফ্রি নিয়ে যাবো, তখন এখানে প্রায় 8,000 টাকা কমে যাবে। তো 8,000 টাকা যদি কমে যায়, তাহলে ইলেকট্রনিকের ভ্যালু আসতেছে 1,92,000 টাকা, বুঝছো? আর আমার লোনের ভ্যালু আসতেছে কত? 2 লাখ। তার মানে লোনের থেকে আমার সম্পদের ভ্যালু কম, এই জন্য এটা পার্টলি সিকিউরড। তার মানে মনে রাখতে হবে, যদি সমান হয় তাহলেও পার্টলি, লোনের অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলেও পার্টলি। শুধুমাত্র ফুললি কখন হবে? যখন আমি দেখবো যে রিসিভারের টাকা দিয়েও আমার সম্পত্তির ভ্যালু বেশি লোনের থেকে, সেটা হচ্ছে ফুললি। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আমরা অল ডান। ওকে সবাই, তাহলে আমরা অল ডান লিখে দিচ্ছি। শোনো, আমি কিন্তু বলতেছি অঙ্কটার প্রসেসটা একটু বড়, মানে অঙ্কটা তোমাকে সময় নিয়েই করতে হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, গেল। এরপর হচ্ছে আনসিকিউরড ক্রেডিটরস। ওই যে আমার কাছে যে সাদে লোন চেয়েছিল সেটা। আনসিকিউরড ক্রেডিটরস কত আছে? এই যে 10 লাখ টাকা। তার মানে আনসিকিউরড ক্রেডিটরস আমাদের ওয়ার্কিং করা লাগবে না, কারণ এখানে আনসিকিউরড ক্রেডিটরস তো আমাদের দেওয়াই আছে, ঠিক না? আনসিকিউরড ক্রেডিটরস দেওয়া আছে, করা লাগবে না। যদি আরো কোনো থাকে সেক্ষেত্রে আবার করা লাগবে, এরকম হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আনসিকিউরড ক্রেডিটর 10 লাখ টাকা আমাদের নরমাল ভ্যালু দেওয়া আছে। এরপরে খেয়াল করো, লাইবিলিটিস এন্ড অন বিল ডিসকাউন্টেড অ্যাকসেপ্টেড টু র্যাঙ্ক 40,000 টাকা। অ্যাকসেপ্টেড টু র্যাঙ্ক কত? 40,000 টাকা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এই লাইবিলিটিস এন্ড বিল ডিসকাউন্ট মানে কি? লাইবিলিটিস এন্ড বিল ডিসকাউন্ট মানে হচ্ছে আমি কোনো এক ব্যক্তির কাছে বিল বাবদ কি পাইতাম? টাকা পাইতাম। বিল বাবদ কত পাইতাম? এই যে 1 লাখ টাকা পাইতাম। খেয়াল করো, আমি একটা উদাহরণ সহ বুঝাচ্ছি। বিল বাবদ আমি 1 লাখ টাকা পাইতাম। এখন সে আমাকে কবে টাকা দিবে না দিবে, আমার এখন টাকা দরকার। তখন আমি কি করছি? এটাকে আমি ব্যাংকের মাধ্যমে জমা দিয়া, ব্যাংক থেকে ধরো আমি 1 লাখ টাকা নিয়ে পড়ছি, মানে ব্যাংক থেকে আমি 1 লাখ টাকা নিয়ে পড়ছি। এখন এই বিলের টাকাটা কিন্তু ব্যাংকে ওই লোকের কাছ থেকে আদায় করব। ওই লোকের কাছ থেকে কি করব? আদায় করব। এখন সবকিছু চিন্তা ভাবনা করে দেখলো যে অ্যাকসেপ্টেড টু র্যাঙ্ক মানে 40,000 টাকা কি করতে পারবে না? সে আদায় করতে পারবে না। 40,000 টাকা কি করতে পারবে না? আদায় করতে পারবে না। এখন ব্যাংকে এখানে অ্যাকসেপ্টেড টু র্যাঙ্ক 40,000 টাকা মানে হচ্ছে যে ব্যাংকে তো আমি তো বিলগুলা বিক্রি করে ব্যাংকের কাছ থেকে কি করছি? টাকা নিয়ে পড়ছি। এখন ব্যাংকে অনেক চেষ্টা করে দেখলো কি যে 40,000 টাকার মতো ওই লোকের কাছ থেকে আদায় করতে পারবো না। এখন ওই লোকের কাছে যদি আদায় করতে না পারে, ব্যাংকে কার কাছে আইবো? আমার কাছে আইবো। তার মানে এই 40,000 টাকা হচ্ছে আমার জন্য দায়। ঠিক আছে, তো এটা একটু খেয়াল করতে হবে। এই জিনিসগুলো তোমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে মনে রাখতে হবে অ্যাকসেপ্টেড টু র্যাঙ্ক মানে হচ্ছে যে অপরিশোধিত, মানে এই টাকাটা ব্যাংকে আদায় করতে পারবে না, এটা আমার কাছ থেকে আর নিবে, সেজন্য এই টাকাটা আমার জন্য কি দায়। এরপর হচ্ছে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস। ওই যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস মানে কি? যেটা অগ্রাধিকার আগে দিতে হবে। তারপর হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। এটা হচ্ছে মনে রাখতে হবে, বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে আমার একটা সম্পদ, এটাকে বিনিময় বিল বলা হয়। বিনিময় বিল মানে এই বিলটা তুমি কারো কাছে দিলে তোমাকে টাকা দিবে বা তোমাকে সম্পদ দিবে, এই জন্য এটাকে আমরা সম্পদ বলবো। বিল অফ এক্সচেঞ্জ মানে কি? সম্পদ। ঠিক আছে, এরপর ক্যাশ ইন হ্যান্ড আছে 1,000 টাকা, সম্পদ। ওকে, এরপর লেখা আছে মিস্টার রবিন স্টার্টেড হিজ বিজনেস উইথ এক্স ক্যাপিটাল। সে যখন ব্যবসা শুরু করে সে মূলধন বাবদ 6 লাখ টাকা আপ টু 31 ডিসেম্বর 2022। হি মেড এ প্রফিট কত? 5,91,000, এবং সে ওইখানে ওই বিজনেসে প্রফিট করে 5,91,000 টাকা। বুঝছো? এখানে আপ টু মানে 2022, মানে ব্যবসা শুরু করছে তো আগে, মানে 2022 সাল পর্যন্ত সে প্রতিষ্ঠানে 6 লাখ টাকা মূলধন হিসেবে বিনিয়োগ করছে এবং 5,91,000 টাকা কি করছে? তোমার এই প্রফিট পাইছে। অ্যালোয়িং ইন্টারেস্ট অন ক্যাপিটাল 60,000, মানে মূলধনের উপরে সে 60,000 টাকা ক্যাপিটাল ধার্য করছে। হি হ্যাড উইথড্রন 10,40,000 টাকা ডুরিং দ্য পিরিয়ড, এবং ওই সময়ের ভিতরে সে 10,40,000 টাকা উত্তোলন করছে। আচ্ছা, বলতেছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এন্ড ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তাহলে এখানে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে হলে আমার সর্বপ্রথম দরকার হচ্ছে কি? ফুললি সিকিউরড, পার্টলি সিকিউরড, আনসিকিউরড, আচ্ছা প্রিফারেন্স সিকিউরিটির যে ব্যালেন্সগুলা, যে ওয়ার্কিংগুলো, সেগুলো আমাকে আগে করতে হবে। এই ওয়ার্কিং করার পরে আমি যে কোনো অঙ্ক বা যে কোনো স্টেটমেন্ট চাবে আমি সেটা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে ওয়ার্কিং পর্যন্তই করব। তো আমি এখন তোমাদের কাছ থেকে
যে তোমরা অঙ্কটাকে বুঝতে পারছো কিনা, যে আসলে এখানে যে আমি বললাম যে কি কি হয়েছে, কি কিভাবে হইলো, এই বিষয়গুলো বুঝতে পারছো কিনা একটু ডান লিখে দিবা। আমি তোমাদেরকে এখন ওয়ার্কিং করে দিব। আজকে ওয়ার্কিং করে আমি আজকে অঙ্ক শেষ করে দিব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সম্পূর্ণ অঙ্ক করব। ঠিক আছে? তাহলে ফুললি সিকিউরিড, পার্টলি সিকিউরিড, আমি বলতেছি বারবার যে অঙ্কটার প্রসেসটা বড় হইতে পারে, কিন্তু তুমি অঙ্কটা পড়ে মজা পাইবা। ঠিক আছে? আচ্ছা, সবাই ডান লিখে দাও, সবাই ডান লিখে দাও। সবাই ডান লিখে দাও। তাহলে আমাদের প্রথম আমরা ওয়ার্কিং করব, ওয়ার্কিংস। আমরা 1 নাম্বার করব ফুললি সিকিউরিড ক্যালকুলেশন অফ calculation of fully secured creditors. ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরিড ক্রেডিটর্স। সবাই সুন্দর করে আমার সাথে খেয়াল করো, কঠিন না, একদম ইজিলি ব্যাপারটা। এখানে ঘর বানাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, খেয়াল করো। এখানে ডিটেলস তুমি লিখতে লিখবে, না লিখলে না, কোনো সমস্যা নেই। ডিটেলস, অ্যামাউন্ট অফ লোন। এই ওয়ার্কিংটা একটু মনে রাখতে হবে ভাই। আর ওয়ার্কিংটা কঠিন না, সহজে, তুমি একবার করলে মনে থাকবে। অ্যামাউন্ট অফ লোন, এটা হচ্ছে লোনের অ্যামাউন্ট। এটা হচ্ছে ভ্যালু অফ সিকিউরিটিজ, মানে আমাদের যে ভ্যালুটা দিচ্ছে সেটা ভ্যালু অফ সিকিউরিটিজ, অ্যামাউন্ট অফ লোন, ভ্যালু অফ সিকিউরিটিজ। আচ্ছা, তাহলে আমরা কোনটায় যেতেছি? ফুললি সিকিউরিটি যেতেছি। তাহলে আমাদের ফুললি সিকিউরিটি কয়টা? দেখো, আমরা কিন্তু জানি যে আমাদের ফুললি সিকিউরিটি শুধুমাত্র একটা ছিল, আর দুইটা ছিল পার্টলি সিকিউরিটি। তাহলে কোনটা ফুললি? আমি আবারও বের করতেছি, এই যে দেখো এটা। তাহলে আমার লোন হচ্ছে 1 লাখ টাকা, অথচ আমি এই জন্য স্টক দিছি কত? 7 লাখ টাকার স্টক আমি কি দিছি? বন্ধক দিছি। তাহলে এটা হচ্ছে কি? ফুললি সিকিউরিড। তা ফুললি সিকিউরিড দিতে হচ্ছে, সবাই ডান লেখো না কেন, বাকিরা যারা আছো সবাই ডান লিখে দাও। আচ্ছা, এখন আমি এখানে এটা ওয়ার্কিংটা করব, বের করব। দেখো, তাহলে লেখা হচ্ছে লোন সিকিউরিড বাই স্টক, মানে আমি লোনটা স্টক বাবদ কি সিকিউরিড বাবদ নিচ্ছি। তাহলে খেয়াল করো, অ্যামাউন্ট অফ লোন, আমি লোন নিচ্ছি কত? 1 লাখ টাকা লোন নিচ্ছি। লোন নিচ্ছি কত লাখ টাকা? 1 লাখ টাকা লোন নিচ্ছি। ঠিক আছে, লোন নিচ্ছি কত লাখ টাকা? 1 লাখ টাকা। তখন আমি এখানে অ্যামাউন্ট অফ লোন 1 লাখ টাকা লিখবো। সিকিউরিড, ভ্যালু অফ সিকিউরিটিস, তাহলে আমি যে সম্পদটা দিলাম, বন্ধক দিলাম, ওইটার ভ্যালু কত? ওইটার ভ্যালু হচ্ছে 7 লাখ টাকা। ঠিক আছে, 7 লাখ টাকা। ওটার ভ্যালু হচ্ছে কত? 7 লাখ টাকা। শেষ। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, যে আমাদের কি আরো এরকম আছে যে ফুললি সিকিউরিড লোন আছে? নাই, কারণ আর বাকি যেটা আছে যে এটা আর হচ্ছে এটা, দুইটা হচ্ছে পার্টলি সিকিউরিড, তারপরে আনসিকিউরিড। ঠিক আছে, একটা আছে। তাহলে এখান থেকে আমরা এখন বাদ দিব মাইনাস রিসিভার্স ফ্রি, লেস কি? রিসিভার্স ফ্রি, লেস রিসিভার্স ফ্রি, আর ইসিই রিসিভার্স ফ্রি। রিসিভার্স ফ্রি কত পার্সেন্ট? এট দ্য রেট অফ 4%। আমরা কিন্তু জানি যে ফুললি সিকিউরিটিজের ব্যাপার বা সিকিউরিটিজের ব্যাপারে আমরা 4% কি দিব? তারা আমাদের যে সম্পদ আছে সেটা আদায় করে 4% সে কেটে নেবে। তাহলে আমাদের এখানে তো আর লোনের ব্যাপারে তার কোনো নাই, তাহলে এখানে 4% সে কেটে নিলে, তাহলে 7 লাখের 4% সে কেটে নিব। তাহলে হচ্ছে সে 28,000 টাকা সে কেটে নিবে। তাহলে সে 28,000 টাকা নিয়ে নেবে। দেখছো, ম্যাজিস্ট্রেট যে আসছে, ওই যে আমার যে এখানে একটা সম্পদ আছে তার কাছে পয়রা সেটা আদায় করে দিব, আদায় করে সে 28,000 টাকা নিয়ে যাবে। এই হলো তারপর কাম, বুঝছো? আচ্ছা, এমনি আমার কাছে টাকা নাই, এর ভিতরে আবার দিব নেওয়া টাকা। তাহলে এনে হচ্ছে টোটাল 1 লাখ টাকা, আর এখানে সে 28,000 টাকা নেওয়ার পরে কত থাকতেছে?
6,72,000 টাকা। ওকে, তাহলে W1 ক্লিয়ার লিখে দাও, W1 ক্লিয়ার লিখে দাও। দেখো W1 ক্লিয়ার, তোমাদের সবাইকে কিন্তু লিখতে হবে, সবাই W1 ক্লিয়ার লিখে দাও। W1 ক্লিয়ার। W1 ক্লিয়ার, ঠিক আছে। আমি বারবার বলতেছি অঙ্কটা হয়তো বা প্রসেস বড়, কিন্তু অঙ্কটা মজা পাইবা, সহজ অঙ্ক, ঠিক আছে। দুই একটা অঙ্কতে ঝামেলা থাকে সবদাই, এটা টেনশন করার কিছু নাই। কিন্তু কেউ মনে করে না যে অঙ্কটা দিবা না, এই চ্যাপ্টারটা কিন্তু 100% আসবে, 100%, অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, W1 ক্লিয়ার, ওকে সবাই। এরপরে তুমি W2 ফুললি করবো, পার্টলিও তোমার ইচ্ছা, ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আমরা এখানে ফুললি করছি, আমরা 2 নম্বরে পার্টটি করে দিব, ঠিক আছে। আমরা 2 নম্বরে করবো পার্টলি সিকুয়েন্ট, ক্যালকুলেশন অফ পার্টলি সিকুয়েন্ট ক্রেডিটর্স। ঠিক আছে, সেম পার্টলি সিকুয়েন্ট ক্রেডিটর্স। একই ঘর হবে, একই ঘর, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। ডিটেলস, অ্যামাউন্ট অফ লোন, তারপর হচ্ছে কি বিল অফ সিকিউরিটিস, ওকে। তো খেয়াল করে দেখো, তাহলে পার্টলি কোনটা, আমার লোনের পরিমাণ বেশি থাকবে, যে সম্পদ আমি বন্ধক দিছি বা সিকিউরিটি বাবদ দিছি সেটা কম থাকবে। তাহলে মর্টগেজ অফ ইকুইপমেন্ট, তাহলে মর্টগেজ অফ ইকুইপমেন্ট কত আমার 2 লাখ টাকা, আর ইকুইপমেন্টের ভ্যালু কত আমার সেম এজ বুক ভ্যালু, মানে 2 লাখ টাকাতে কিনছিলাম, এখন এটার দাম 2 লাখ টাকায় আছে, এরকম আর ব্যাপারটা বুঝেছি, ঠিক আছে। তাহলে এটা আসবে, ওকে। তাহলে এটা আমি লিখবো, তাহলে কি আসবে এখানে, লিখবা মর্টগেজ বাই ইলেকট্রনিক ইকুইপমেন্ট, ঠিক আছে। মর্টগেজ on electronic equipments, কি সমস্যা হয় এখানে বাবারে, on electronic equipments, ঠিক আছে। তাহলে মর্টগেজ অন ইলেকট্রনিক ইকুইপমেন্ট, আমি লোন নিছি 2 লাখ টাকা পরিমাণ, ঠিক আছে। এখানে ভ্যালু অফ সিকিউরিটিস 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকার সম্পত্তি কি দিছি, ভ্যালু দিছি। তাহলে এটা পার্টি সিকিউরিটি কেন আসছে, কারণ রিসিভার ফি কাটার পরে এটা ভ্যালু কমে যাবে। আচ্ছা, এখন তুমি চাইলে এখান থেকে 4% বাদ দিয়ে করতে পারবা, কিন্তু তোমার দরকার নাই, তোমার যদি আরো থাকে সেগুলো লিখে তারপরে করবা। এরপর দেখো এখানে, দেখো লোন সিকিউরিড বাই ইনভেস্টমেন্ট, তাহলে আমার ইনভেস্টমেন্ট জমা দিয়ে আমি 5 লাখ টাকা লোন নিছি, আর ইনভেস্টমেন্টের ভ্যালু কত, এই যে ইনভেস্টমেন্ট ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা, তার মানে 2 লাখ টাকার সম্পদ জমা দিয়ে 5 লাখ টাকা লোন নিছি, এটা হচ্ছে আমাদের পার্টলি সিকিউরিড, ঠিক আছে। তাহলে লোন এগেইনস্ট ইনভেস্টমেন্ট, ঠিক আছে, লোন সিকিউরিড বাই ইনভেস্টমেন্ট দিতে পারো, কোনো সমস্যা নেই। লোন সিকিউরিড বাই ইনভেস্টমেন্ট, তাহলে আমার লোনের পরিমাণ হচ্ছে কত, লোনের পরিমাণ হচ্ছে 5 লাখ, তাহলে অ্যামাউন্ট অফ লোন 5 লাখ, আর আমি যে সম্পদ দিছি সেটা হচ্ছে 2 লাখ, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কি আরো আছে দেখো তো, যে এরকম আছে কিনা, আর তো নাই, আর আমার বন্ধক দেওয়ার লোন তো আর নাই, 2টি আছে। আচ্ছা, তাই আমি এখন এটাকে যোগ করে দিব, যেহেতু এখানে কিন্তু আমাদের একটা ছিল, এই জন্য আমাদের যোগের অপশন দরকার হয় না, রিসিভার ফি সরাসরি বাদ দিছি, যেহেতু এখানে আমাদের 2টা, তা তুমি প্রথমে এখানে যোগ দিবা, তাহলে এখানে হচ্ছে তোমার 7 লাখ,
এখানে হচ্ছে 4 লাখ। ঠিক আছে, এখান থেকে লেস হচ্ছে রিসিভার ফি, লেস রিসিভার ফি, রিসিভার ফি এট দ্য রেট অফ 4%। ঠিক আছে, ওকে, এট দ্য রেট অফ কত পার্সেন্ট? 4%। ঠিক আছে, এটা 4%, এটা কিন্তু সিকিউরিটি, কিন্তু এই যে আমরা কিন্তু বন্ধক দিয়ে আনছি, কিন্তু এটা হ্যাঁ, এটা আদায় করা যাবে তার কাছ থেকে, এই জন্য 4%। আর যেটা হচ্ছে ধরো বলবো আমি এই লোকের কাছে টাকা পাই, এনে দেন, ওইটা 10%। আচ্ছা, তাহলে এখানে আসবে না, এখানে 4% করে মনে হয় 16,000 টাকা আসে, 4/4 16, হ্যাঁ 16,000 টাকা। তাহলে এখানে আমাদের 7 লাখ টাকাই থাকে লোন, এখানে 3,84,000 টাকা। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, ওয়ার্কিং টুটা ক্লিয়ার লিখে দাও, ওয়ার্কিং টুটা ক্লিয়ার লিখে দাও। ওয়ার্কিং টুটা ক্লিয়ার লিখে দাও। সবাই সবাই প্রত্যেকে ওয়ার্কিং টু ক্লিয়ার লেখো। ওয়ার্কিং টু ক্লিয়ার লেখো। আচ্ছা, ওয়ার্কিং 3, ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটর্স। হ্যাঁ, আনসিকিউরড ক্রেডিটর্স, ক্রেডিটর্স। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো, দেখো আনসিকিউরড ক্রেডিটর্স 10,000 টাকা লেখা আছে, শুধু এটা থাকলে আমাদের করার দরকার ছিল না, এটা আমরা নর্মালি আমাদের ছিল। কিন্তু ওই যে বিল অফ এক্সচেঞ্জের কথা যে বলা আছে, যে আমি যে একটা ব্যাংকের কাছে 1 লাখ টাকার বিল বিক্রি করে ব্যাংক থেকে যে 1 লাখ টাকা নিয়ে আসছি, তো ওই ব্যাংকে তো তার কাছ থেকে 40,000 টাকা উঠাতে পারতেছে না। এই 40,000 টাকা উঠাতে পারতেছে না, এটা তো আমার জন্য একটা ঋণ। এখন এটা কিন্তু সিকিউরিটি না, সিকিউরিটি মানে কি, এটা কিন্তু এটার বিনিময়ে কিন্তু আমার কোনো সম্পদ জমা দেওয়া নাই, তাহলে এটা কি আনসিকিউরিটি। যদি শুধু এটা থাকতো তাহলে তো ঝামেলা ছিল। এখন আরেকটা নতুন আসছে, সেই জন্য এখানে আমাদের এটা করতে হবে। ঠিক আছে, এই জন্য আমাকে এটা ওয়ার্কিং করতে হবে। আবার তুমি যদি বলো স্যার আমি এটা ওয়ার্কিং করবো না, সেটাও হবে, হবে না এরকম না, কারণ এটা তো ওইটার মতো ঝামেলা হবে না। তো ওয়ার্কিং করে দিবা, ঠিক আছে, ওয়ার্কিং করে দিবা, কারণ ওয়ার্কিং না করলে তোমার বিপদ বেশি, তোমার সমস্যা হবে, বুঝতে সমস্যা হবে, আর ওয়ার্কিং করে গেলে শেষ ঝামেলা। আচ্ছা, তো আনসিকিউরড ক্রেডিটর্স এর ভিতরে এখানে হচ্ছে ডিটেলস হবে। ঠিক আছে, এখানে হচ্ছে গ্রস লায়াবিলিটিস হবে, গ্রস মানে মোট দায়, গ্রস লায়াবিলিটিস, বিলিটিস। আর এখানে হচ্ছে নিট দায় মানে নিট লায়াবিলিটিস। ঠিক আছে, কথাগুলো একটু খেয়াল রাখবা। আর উপরেটা কিন্তু অ্যামাউন্ট অফ লোন, সিকিউরিটিজ অফ ভ্যালু। তাহলে প্রথম তারা আনসিকিউরিটিজ ক্রেডিটর সরাসরি ব্যালেন্স দিয়ে দিছে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল থাকলে আসতো, যদি অ্যাকাউন্টস পেয়েবল থাকতো তাহলে আসতো, বুঝছো না এরকম। এখন তো তারা এখানে এইগুলো না দিয়া তারা এখানে আনসিকিউরড বাবদ দিয়ে দিছে, দেখো আর কোনো অ্যাকাউন্টস পেয়েবল টেবল এগুলো নাই, বুঝছো, এর মধ্যে একটা আন্দা দিছে, এই যে বিষয়টা, এই আর কিছু না। তাহলে আনসিকিউরড ক্রেডিটর দেখো, এই যে তাহলে আমার এখানে কি আনসিকিউরড ক্রেডিটর্স, আনসিকিউরড ক্রেডিটর্স। ওকে, কত? গ্রস 10 লাখ টাকা, গ্রস কত? 10 লাখ, মানে মোট আমার দায় হচ্ছে 10 লাখ। এখানে কি কোথাও বলা আছে যে আমি আমার 10 লাখ টাকা থেকে আমি 6 লাখ দিলেও চলবে? বলা আছে কোথাও? বলা নাই। তার মানে কিন্তু এখানেও 10 লাখ আসবে। যদি বলতো হ্যাঁ 10 লাখ টাকার মধ্যে 6 লাখ টাকা দিলেও হবে, তাহলে নিট হইতো 6 লাখ টাকা হইতো। আশা করি ব্যাপারটা তোমাদেরকে বুঝাইতে পারছি। ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে আমাদের বিল ডিসকাউন্ট, ডিসকাউন্ট অফ বিল। তাহলে লায়াবিলিটি অফ বিল ডিসকাউন্ট, বিল ডিসকাউন্ট, ডিসকাউন্ট।
তাহলে লাইবিলিটিস অফ বিল ডিসকাউন্টের বাবদ আমি ঋণ করছিলাম কত টাকা? 1,00,000 টাকা। কত ঋণ করছিলাম? 1,00,000। এটা গ্রস হচ্ছে 1,00,000 টাকা। কিন্তু নিট মানে টোটালি এখন আমার এটা কত দিতে হবে? কারণ আমার এখন 40,000 টাকা সে আদায় করতে পারতেছে না, 40,000 টাকা আমাকে দিতে হবে। তাহলে আমার নিট লাইবিলিটিস হচ্ছে কত? 40,000 টাকা। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে হচ্ছে আমাদের 11 লাখ, গ্রস হচ্ছে টোটাল 11 লাখ, আর এখানে হচ্ছে আমার নিট কত? তোমার 10,40,000। ওকে, এই হচ্ছে আমাদের গ্রস আর হচ্ছে নিট। বুঝছো? এখানে কিন্তু আমার রিসিভার ফি নাই, এটা তো দায়। রিসিভার ফি কখন নিবে? শুধুমাত্র আমার সম্পদ যখন আদায় করে দিবে তখন সে সম্পদ থেকে 4% রিসিভার ফি নিবে। এটা হচ্ছে ওই ক্ষেত্রে হবে। তাহলে এখানে মোটামুটি তোমাদের শেষ। আর এরপর হচ্ছে তোমাদের কি বলছে? এরপর হচ্ছে তোমার আরেকটা আছে, হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে প্রিফারেন্সিয়াল। তো প্রিফারেন্সিয়াল এখানে একটা ব্যালেন্স দিয়ে তারা লেখা দিছে। এই দেখো প্রিফারেন্সিয়াল লেখা দিছে। ঠিক আছে, যে প্রিফারেন্সিয়াল লেখা দিছে। এখন যদি প্রিফারেন্সিয়াল না লেখা দিত তাহলে আমাদের যে নিয়ম আছে যে কোনগুলো আমাদের প্রিফারেন্সিয়াল যে সরকারি যেগুলো থাকলে আমরা কি করতাম? লিখে তারপরে বের করতাম। বুঝছো? এই হচ্ছে আমাদের 3টা ওয়ার্কিং। তাহলে তোমাদের কাজ হচ্ছে এতটুকুই। আমি যে বেসিক সহকারে তোমাদেরকে পড়াইছি এই পড়ানোটা, আর দ্বিতীয় হচ্ছে ওয়ার্কিংটা তোমরা বুঝছো কিনা। দেখো ওয়ার্কিংটা কিন্তু কঠিন না, তোমরা কিন্তু বলতে পারবো না যে স্যার ওয়ার্কিংটা কঠিন। ঠিক আছে, ওয়ার্কিংটা কিন্তু কঠিন না। ক্লিয়ার? ওয়ার্কিং গুলো কিন্তু সহজ। আচ্ছা, এখানে ওয়ার্কিংটার সমস্যা নেই। তোমার এই অঙ্কটা কি বড় আর কি, মানে দেখো ওয়ার্কিং করছে, তারপরে আবার একটা অঙ্ক করছে, আবার একটা অঙ্ক করছে, আবার একটা অঙ্ক করছে, মানে আরো বড় বড় 2টা অঙ্ক আছে। তো মানে এখানে তোমার আধা ঘন্টার উপর সময় লাগবে, ধরো 40 মিনিটের সময় লাগতে পারে অঙ্ক। ওকে, তো তোমরা সবকিছু যদি বুঝে থাকো অল ডান লিখে দাও, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। মনে রাখতে হবে আজকে হোমওয়ার্ক যারা করবা না বা যারা নেক্সট ক্লাসে পর্যন্ত হোমওয়ার্ক করবা না, তারা নেক্সট ক্লাসে আসার আগে এই চ্যাপ্টারে কিছুই মনে থাকবে না, সব ভুলে যাবে। অল ডান লিখে দাও, সবাই অল ডান লিখে দাও। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি একটু দিয়ে দিচ্ছি কি করবা। এই যে হোমওয়ার্ক, তোমরা আমি C1 করেছি, এটা হোমওয়ার্ক ওয়ার্কিংটা করবা। 37-এ ওয়ার্কিং করবা, 40-এ ওয়ার্কিং, এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন। বুঝছো? এই 3টা ওয়ার্কিং যখন তুমি করবা এবং অঙ্কটা যখন পড়বা বুঝবা, তোমার কাছে দেখবা আজকের ক্লাসটা যে বুঝাইছি, এরপর একটা চ্যাপ্টার সম্পর্কে ভালো একটা ধারণা আসবে। তুমি অন্তত পক্ষে ভয় পাওয়ার কোনো কিছু থাকবে না। ঠিক আছে, ওকে। তো সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্তই। সবাই সুন্দর করে, আমি কিন্তু একদম সিম্পল ভাবে বুঝাইছি, এইভাবে ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারে শুধুমাত্র একটা অঙ্ক আছে ঝামেলা, যে অঙ্কটাতে প্রবলেম হবে, আর বাকি সবগুলো অঙ্ক তুমি নর্মালি বুঝবা, সমস্যা হবে না, ইনশাল্লাহ পারবা। ওকে, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। আবার বলতেছি এই চ্যাপ্টারটা ভালো করে গুরুত্ব দিবা ভাই, কারণ এই চ্যাপ্টারটা 100% আসবে এবং এরকম অঙ্ক চলে আসবে। মানে এটা এমন একটা চ্যাপ্টার যেটা তোমার এরকম হুবহু অঙ্ক আসবে, তুমি পারলে ভালো নম্বর 10-এ 10 পাইবা।